শুভ সন্ধ্যা, friends. Hoping I am audible and visible. Hoping I am audible and visible. ওকে, আমি শুরু করছি। আজকে বাংলাদেশ কোন পথে, এটা নিয়ে একটু কথা বলবো। এটা নিয়ে আগে কয়েকবার আলোচনা করেছি। ইস্ট পাকিস্তানে ভারতের আর্মি অপারেশন করেছিল ফ্রম 3rd December to 16th December on the soil of East Pakistan. সেই জন্য আর 16th December যেটাকে ওরা মুক্তি দিবস বলে ঘোষণা, ওয়েস্ট পাকিস্তানের হাত থেকে, সেই প্রেক্ষাপটে কিছু কথা বলবো। হ্যাঁ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ওপার বাংলায় সত্যি কথাটা লেখা হয়নি, ভারতবর্ষের তরফ থেকেও লেখা হয়নি। যেমন ভারতের মুক্তি সংগ্রামের ইতিহাস গত 70 বছরেও সত্যি কথাটা লেখা হয়নি। অনেক কিছু লুকোনো আছে, অনেক মিথ্যে কথা বলা আছে। 42-এর আগস্ট আন্দোলন গান্ধী ডাক দিয়েছিলেন, কিন্তু প্রোগ্রামটা দেননি। তার কারণ তিনি কখনোই চাননি ভারত ছাড়ো আন্দোলন সাফল্যমণ্ডিত হোক। এটা তার মনের কথা ছিল না। কিন্তু তার এবং কংগ্রেসের মান সম্মান যে তলানিতে পৌঁছে গেছিল, মুখে যে কালি লেগে গেছিল, নেতাজির উপরে তাদের খারাপ কাজের জন্যে, তাদের ইংরেজ প্রীতি এত স্পষ্ট হয়ে গেছিল জনগণের কাছে, সেই কালো মুখটা সাবান দিয়ে পরিষ্কার করার জন্যই ডাকটা দিয়েছিল। ঠিক একইভাবে মুজিবুর রহমান ওপার বাংলায় যে মুক্তির ডাকটা দিয়েছিল, কিন্তু কখনোই শেষ মুহূর্তেও, যখন লাস্ট মিটিং উইথ হিজ কলিগস অ্যাট নাইট ইন হিজ রেসিডেন্স, যখন যার পরে তারা এপার বাংলা সব ভারতে চলে আসছে, এবং তারও জন্যে 3টে অপশান খুলে রাখা হয়েছিল, যে হয় আপনি ভারতে চলে যান বা আত্মগোপন করুন, অথবা অথবা একটা বিদেশি দূতাবাসে ব্যবস্থা করা আছে, মই রাখা আছে বাউন্ডারিতে, সেটা সিঁড়ি বেয়ে ঢুকে গেলেই আপনি পলিটিক্যালি প্রোটেক্টেড। কিন্তু সেকেন্ড যে অপশান, আপনি আত্মগোপন করে বাংলাদেশ ইস্ট পাকিস্তানে থাকবেন, সেটা সম্ভব নয়, কারণ আপনি এত পপুলার, এত নোন ফেস, আপনার পক্ষে লুকে থাকা সম্ভব নয়। উনি রাজি হননি, এবং শেষ অনুরোধ করেছিল ওরা যে আপনি তাহলে ইস্ট পাকিস্তান বাংলাদেশ মুক্ত এটা লিখে সই করে দিন, এটা নিয়ে আমরা ভারত সরকারের কাছে যাব। তাও কিন্তু সই করেননি। এখানে কথা হচ্ছে, হয় তিনি ধরা দিয়েছিলেন অথবা হি ওয়াজ ক্যাপচার, একটা কিছু, কিন্তু ধরা দিয়েছিলেন উনি। উনি মুক্তিযুদ্ধ পরিচালনা করেননি, এবং তারপরে ইস্ট পাকিস্তান জেল থেকে লন্ডন হয়ে ফিরে এসে যে আচরণ করেছেন, তাতে পরিষ্কার উনি বাংলাদেশ পাকিস্তান থেকে বিচ্ছিন্ন স্বাধীন হোক, এটা চাননি। চাননি ঠিক তেমনি আমি একটা কথা বলি, ইন্দিরা গান্ধীও বাংলাদেশ একদম পুরোপুরি স্বাধীন হয়ে একটা মুক্ত বাংলাদেশ তৈরি হোক, এটাও চাননি।
পাকিস্তান বাহিনী পরাজিত হোক, এইটুকুই চেয়েছিল, তার বেশি নয়। কিন্তু আমি বিশ্লেষণ করেছি, আমার বিশ্লেষণটা একটু অন্য রকমের। আমি নেতাজি সুভাষচন্দ্র বিতর্ক তথ্যের ফার্স্ট ভলিউমে বাংলাদেশ মুক্তিযুদ্ধ এক অন্য চোখে এইখানে কিছু তথ্য দিয়েছি, সেটা নিয়ে আলোচনা করেছি। তার বিয়ন্ডে আরও কিছু তথ্য যেটা পরবর্তীকালে পেয়েছি, আমি আজকে সেটা যেগুলো কম্পাইল করেছি একটু 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 লিখে রেখেছি, একটু পরবর্তীকালে হয়তো পাবলিশড হবে, একটু পড়ে শোনাচ্ছি। বাংলাদেশ মুক্তিযুদ্ধের ইতিহাস প্রাক-কথন। দ্বিতীয় পর্যায়ের পরিবেশ বর্তমানে মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশ শাসন করছে। হাসিনা বিতাড়ন আন্দোলনের কিছু যুবককে দিয়ে নিয়ে, এটা কোনো সরকার নয়। রাষ্ট্রপতির প্রকাশিত ভাষণে এটা স্পষ্ট যে প্রধানমন্ত্রী হাসিনা পদত্যাগ করেননি, প্রাণরক্ষার জন্য দেশ থেকে চলে গিয়েছেন মাত্র। এখন তিনি আছেন ভারতের আশ্রয়ে। মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন। পৃথিবীতে কোথাও কীভাবে তিনি শান্তি প্রতিষ্ঠা করেছেন আমরা কেউ জানি না। এটা পরিষ্কার যে শান্তিতে নোবেল প্রাইজ আর অর্থনীতিতে তথাকথিত নোবেল প্রাইজ নির্বাচিত হয় পশ্চিমী ধনী দেশগুলোর স্বার্থ এবং রাজনীতির সুবিধার জন্য। এরা প্রধানত ওই পশ্চিমী শক্তিগুলোর দালাল মাত্র। মোহাম্মদ ইউনূস ঢাকাতে এসে প্রধানত ইসলামিক সন্ত্রাসবাদী সংগঠন জামাতের সাহায্যে কাজ করছেন। তার মূল উদ্দেশ্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল ভাবনাকে সম্পূর্ণ ধ্বংস করা। বাংলাদেশ মুক্তিযুদ্ধের সমর্থক তিনি কোনোদিনই ছিলেন না এই ইউনূস। জামাত কোনোদিনই ছিলেন না এই ইউনূস, বরং এরা পাকিস্তানপন্থী। পূর্ব পাকিস্তানের, বর্তমান বাংলাদেশের মানুষ পশ্চিম পাকিস্তানের খবরদারি থেকে মুক্তির জন্য এবং বাংলা ভাষা এবং বাঙালির মর্যাদার জন্য সংগ্রাম করেছিলেন, এমনকি ধারণ করেছিলেন অস্ত্র। ভারতের সামরিক সাহায্যে বাংলাদেশ মুক্তিবাহিনীর ইচ্ছা পূরণে সহায়ক হয়েছিল। ৩রা ডিসেম্বর থেকে ১৬ই ডিসেম্বর ৭১ ভারতের সেনাবাহিনীর অভিযানের কাছে পূর্ব বাংলায় থাকা পাকিস্তানের সেনাবাহিনীর আত্মসমর্পণ করতে হয়েছিল। বাংলাদেশ মুক্তিযুদ্ধের সেই ইতিহাস নিয়ে ভারতে এবং বাংলাদেশে বা পাকিস্তানের বিভিন্ন রকমের ইতিহাস প্রচারিত আছে। সেই ইতিহাসের অনেক দিক বিষয়ে আমি সহমত পোষণ করি না, যথেষ্ট কারণেই এটা করি না। মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তি চেয়েছিলেন, এই কথা মেনে নেওয়া কঠিন। মুজিবুর রহমান পাকিস্তানের কেন্দ্রীয় অ্যাসেম্বলিতে তার সংখ্যাধিক্যের জোরে সমগ্র পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। এর জন্য তিনি আইয়ুব খান ও ভুট্টোর সঙ্গে দর কষাকষিও করেন। এজন্য পূর্ব বাংলার জনগণকে নিজের দিকে আনার জন্য উত্তেজনাকর অনেক কথাই তিনি বলেন। অবশ্য এটা নিঃসন্দেহে সত্য যে তিনি বড় মাপের নেতা ছিলেন, আবেগময় ছিল তার ভাষণ, জনগণের কাছে অত্যন্ত গ্রহণীয় ব্যক্তিত্ব ছিলেন তিনি। জনসময়ে মুক্তিযুদ্ধের প্রস্তুতির কথা বললেও মুক্তিযুদ্ধের সনদে কখনো কোথাও স্বাক্ষর করেননি। অর্থাৎ তার রাজনৈতিক ভাষণের অনেকটাই ছিল দাবি আদায়ের কৌশল মাত্র। মূল উদ্দেশ্য ছিল সমগ্র পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া। সেদিন ওপার বাংলার লক্ষ লক্ষ হিন্দু মুজিবকে বিশ্বাস করেছিল বা বিশ্বাস করতে বাধ্য হয়েছিল, কারণ সেই মুহূর্তে বিশ্বাস করার মতো দ্বিতীয় লোক ছিল না। মুজিবুর রহমানের ইতিহাস ১৯৪৬ সালের অগাস্টে কলকাতার বুকে প্রত্যক্ষ সংগ্রামের, দ্যাট ইজ ডিরেক্ট অ্যাকশনের ইতিহাস ভোলার নয়, ভোলা যায় না। ব্রিটিশ বাংলার প্রধানমন্ত্রী সুরাবর্তী ডানহাত হিসেবে তার হাতে অনেক হিন্দু শরীরে রক্ত লেগে আছে। সুতরাং মুজিব সম্বন্ধে বলতে গেলে বলতে হয় পাকিস্তান তৈরির যুদ্ধে ইসলামের এক বড় সৈনিক তিনি। সেদিন রাত্রে মুজিবুর তাহার সহকর্মীদের সঙ্গে শেষ গোপন আলোচনা করেছিলেন। তারপর কথা ছিল সবাই পূর্ব পাকিস্তান থেকে গোপনে বেরিয়ে উত্তরে বা পশ্চিমে এসে ভারতে আশ্রয় গ্রহণ করবে। বিষয়টি আগে থেকেই তৈরি ছিল। মুজিব যদি এই পথ গ্রহণ না করে তার জন্য একটা পশ্চিমী দেশের
ঢাকায় অবশ্য দূতাবাসের দেওয়ালের একটি সিঁড়ি রাখা ছিল। সেটা বেয়ে দূতাবাসের বাউন্ডারির মধ্যে প্রবেশ করলেই সেই দূতাবাস তাকে আশ্রয় দেবে, এই ব্যবস্থাও করা ছিল। দেখা গেল মুজিব ছাড়া বাকি সবাই আশ্রয় নিয়েছে ভারতে, মুজিব আসেননি। এক মতে পাক বাহিনী এসে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে, অন্য মতে নিজেই ঢাকা ক্যান্টনমেন্টে গিয়ে ধরা দেন। এটা ঐতিহাসিক সত্য। ইয়াইয়া বাহিনী, হ্যাঁ, ইয়াইয়া বাহিনী প্রথম দিকে হিন্দু বুদ্ধিজীবী পাড়াগুলোর বিশেষভাবে হামলা চালায়। ভিন্ন মতে মার্চ ডিসেম্বর পর্যন্ত সংগঠিত হত্যাকাণ্ডে প্রায় 30 থেকে 40 থেকে 50 লক্ষ বিভিন্ন মতে খুন হয়। এর মধ্যে আনুপাতিক হারে হিন্দুর সংখ্যাই বেশি ছিল। 1 কোটি উদ্বাস্তু মানুষ ভারতে আশ্রয় নেয়, তার সংখ্যাধিক্য ছিল হিন্দু। এই মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক ডক্টর কালিদাস বৈদ্য তার লেখা বাঙালির মুক্তিযুদ্ধের অন্তরালে শেখ মুজিব গ্রন্থে, যে 2005-এ প্রকাশিত হয়েছে, অনেক গোপন কথা লিখেছেন। ডক্টর বৈদ্য ছিলেন হিন্দুদের পক্ষে পূর্ব বাংলায় মুজিবের বড় সহযোগী, অনেক গোপন আলোচনার অংশীদার। তার সেই গ্রন্থে লেখক লিখেছেন, পাকিস্তান বাহিনীর কাছে মুজিবর বাহিনীর ধরা দেওয়ার প্রধান বাহিনীর মুজিবরের প্রধান কারণ হলো একটা গোপন বোঝাপড়া পাকিস্তান সরকারের সঙ্গে। লক্ষ লক্ষ হিন্দু খুন হলে সেই সময় কিছু মুসলমান খুন হবে, এটাই স্বাভাবিক। তারপর বাংলাদেশের হিন্দুদের এবং মুসলমানরা সবাই স্বাধীন এবং মুক্ত বাংলাদেশ পাওয়ার বাসনা রক্তাক্ত হয়ে দুর্বল হয়ে যাবে। তখন সেই পরিবেশে মুজিবের সঙ্গে পাক সরকারের বোঝাপড়া সহজতর হবে, এই ছিল আন্ডারস্ট্যান্ডিং। তখন যে বোঝাপড়াই হোক না কেন, পূর্ব বাংলার মানুষ পশ্চিম পাকিস্তানের উপর যতই রাগ থাকুক না কেন, সে বোঝাপড়া মেনে নিতে তখন বাধ্য হতো। 3 নম্বর, পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর লন্ডন হয়ে ঢাকায় ফিরে 1972-এর পর থেকে অস্থায়ী মুক্ত বাংলাদেশ সরকারের নেতাদের সঙ্গে এবং পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ভুট্টোর সঙ্গে যে আচরণ করেছেন মুজিবুর রহমান, তা প্রমাণ করে কালিদাস বৈদ্যের লেখা ভীষণভাবে নির্মমভাবে সত্য। 4 নম্বর, ইন্দিরা গান্ধীর গৌরব নিয়ে কথা বলা হয়, তার সঙ্গেও সহমত পোষণ করা ব্যক্তিগতভাবে আমার পক্ষে সম্ভব নয়। কোনো সন্দেহ নেই ইন্দিরা ছিলেন অত্যন্ত সাহসিনী ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধে তার অবদান অনস্বীকার্য। কিন্তু এটাও নিষ্ঠুর সত্য যে 1971-এর মার্চ মাস থেকে যখন ইয়াইয়া বাহিনী বিশেষত ওপার বাংলার হিন্দু জনগণের উপর খুন ধর্ষণ শুরু করেছিল, সেন্সার আইন প্রয়োগ করে ভারতের গণমাধ্যমে সেই সংবাদ প্রচার বন্ধ করে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। ভয় ছিল ওপার বাংলার হিন্দু অত্যাচারের কাহিনী ভারতে প্রচারিত হলে আরএসএস, জনসংঘ, হিন্দু মহাসভা প্রভৃতি সংগঠনগুলি লাভবান হবে। কিন্তু যখন প্রায় 1 কোটি মানুষ ভারত সীমান্তে পৌঁছে গিয়েছিল, খবরটা ইয়াইয়া বাহিনীর অত্যাচারের কথা এবং ভারতে সেই সঙ্গে 1 কোটি রিফিউজির আশা বিশ্ব গণমাধ্যমে আর গোপন রাখা গেল না। 1 কোটি উদ্বাস্তু মানুষের চাপ থেকে মুক্তির জন্য পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছেন বিশ্ব জনমত গঠনের জন্য তিনি। তখন ইউএসএসআর ও দক্ষিণ এশিয়ায় আমেরিকার প্রাধান্যকে খর্ব করার জন্য পূর্ব পাকিস্তানের এই অস্থির অবস্থার সুযোগ নিয়েছিল, কারণ সে সময় পাকিস্তানের বড় সমর্থক ছিল আমেরিকা ও চীন। পাকিস্তানকে দুর্বল করা, পাকিস্তান বাহিনীকে পূর্ব বাংলার মাটিতে পরাজিত করা, এটা সে সময় ইউএসএসআর এবং ইন্দিরা গান্ধীর কাছে ছিল খুবই প্রয়োজনীয়। ভারত সরকারের সঙ্গে ইউএসএসআর সরকারের সামরিক চুক্তিও হয়েছিল একটি। ইন্দিরা গান্ধীর তখন পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা ছিল না। ইন্দিরা গান্ধীর তখন পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা ছিল না। কংগ্রেস জনপ্রিয়তা তখন নিম্নমুখী। পশ্চিম পাকিস্তানে ভারতীয় সেনাবাহিনীর বিজয়ের মধ্যে যে গৌরব অর্জিত হবে, সেটা ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত জনপ্রিয়তা বৃদ্ধিতে সাহায্য করবে। এটা ছিল ইন্দিরা গান্ধীর একটা সুন্দর পরিকল্পনা। 5 নম্বর, ইন্দিরা গান্ধী কখনোই মুক্ত বাংলাদেশ চাননি। এটা অনেকটাই তার ইচ্ছা পরিকল্পনার বাইরে ঘটেছিল। যখন ঘূর্ণিঝড় ওঠে তখন বড় বড় গাছপালার সঙ্গে ছোটোখাটো খড়কুটো ওই ঝড়ের আবর্তে পড়ে যায়। তখন ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার কোনো দাম থাকে না। 1971-এ যে পূর্ব বাংলায় ঝড় উঠেছিল, সেই ঝড়ে অনেক কিছু ঘটেছিল যার সবটা মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী উভয়ের পরিকল্পনা বা ইচ্ছার ভেতর ছিল না। তাই পরবর্তীকালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের শেষে
যে ফলাফল ফলাফল হয়েছিল তা ভারতের পক্ষ থেকে ইন্দিরা গান্ধী নষ্ট করার চেষ্টা করেছেন, তেমনি চেষ্টা করেছেন মুজিবুর রহমান প্রমুখ, যার ফল শুধু ভারত নয় বাংলাদেশকেও ভুগতে হচ্ছে। ভুট্টোর সঙ্গে ইন্দিরা গান্ধীর সিমলা চুক্তি কোনোভাবেই ভারতের স্বার্থের অনুকূল নয়। ভারতের সমস্ত সামরিক এবং কূটনৈতিক সাফল্যকে ইন্দিরা গান্ধী সিমলা চুক্তির মধ্যে দিয়ে ধ্বংস করেছেন। 1972-এ মুজিবুর রহমান ক্ষমতায় এসে যা কিছু করেছিলেন তা বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূল প্রেরণা এবং মূল্যবোধ তা ধ্বংস করেছেন। যেমন বাঙালি জাতীয়তাবাদ এবং বাঙালি সত্তার প্রতি তার ভালোবাসা থেকেও ইসলাম প্রীতি ছিল অনেক বেশি। তার ইসলাম প্রীতির কাছে বাঙালি জাতীয়তাবাদের প্রতি ভালোবাসা পরাস্ত হয়েছে বারবার। ডক্টর কালীপদ বৈদ্যের ভাষায়, বাঙালি জাতীয়তাবাদের দ্বারা বাঙালিকে স্বাধীন রাখা যাবে না, এই সিদ্ধান্ত মতো ইসলামিক প্রচার এবং তার সাথে ভারত বিরোধী বা হিন্দু বিরোধী প্রচারের জন্য কোটি কোটি টাকা ভাসানের হাতে তিনি তুলে দিয়েছেন প্রচারের জন্য। এই টাকা পাকিস্তান এবং তৈল সমৃদ্ধ ইসলামিক দেশগুলির পুরো সিদ্ধান্ত মতো দিতে থাকে। ভাসানী সেই টাকা পেয়ে উক্ত পরীক্ষিত সদ্য জেলমুক্ত জেহাদি সেনাদের হাত দিয়ে ভারতের বিরুদ্ধে নতুন করে জেহাদ ঘোষণা করে প্রচারে নামেন। অন্যদিকে একইভাবে মুজিবর হিন্দু বিরোধী সরকারি কাজ চলতে থাকে। এই সব ক্রিমিনালদের মুক্তি দিয়েও তিনি থামেননি। 90,000 যুদ্ধ অপরাধীদের মুক্তি দিতেও তিনি শ্রীমতী গান্ধীকে অনুরোধ করেছিলেন এবং এই পিওডব্লিউদের থাকার কথা বাংলাদেশের বন্দি ক্যাম্পে, কেননা যুদ্ধ হয়েছিল বাংলাদেশের মাটিতে বাংলাদেশের বিপ্লবী সরকারের সঙ্গে পাকিস্তানের সরকারের। ভারত এ যুদ্ধে বাংলাদেশ সরকারকে সাহায্য করেছে মাত্র, বিচার ক্ষমতা ছিল বাংলাদেশের হাতে। কিন্তু ভারত বিশেষ কারণে পিওডব্লিউদের বাংলাদেশের মাটিতে না রেখে ভারতের মধ্যে নিয়ে আসে। তার আন্তর্জাতিক নিয়ম মতো তাদের থাকা খাওয়া সহ সব রকমের দায় দায়িত্ব সাময়িকভাবে নেয়। মুজিবরের অনুরোধ তাদের সবাইকে বিনা বিচারে মুক্তি দিতে হবে। ভারত তার অনুরোধ না রাখলে তিনি নিশ্চয় তাদের মুক্তি দিতে নয়তো বিচারের জন্য বাংলাদেশে ফেরত পাঠাবার জোরালো দাবি জানাতেন। শেষ পর্যন্ত ভারত তাদের বিনা বিচারেই মুক্তি দিতে বাধ্য হয়, নয়তো বাংলাদেশে পাঠাতে হতো, কারণ ভারতের হাতে বিচারের ক্ষমতা ছিল না, তা ছিল বাংলাদেশ সরকারের হাতে। আচ্ছা, যে ইয়াইয়া খান এবং ভুট্টোর চক্রান্তে 30 লক্ষের বেশি বাঙালি খুন হয়েছিল, সেই ভুট্টোর ডাকে মুজিবর ইসলামাবাদে ইসলামিক সম্মেলনে যান। ভুট্টো তার কৃতকর্মের জন্য তখনও কোনো ক্ষমা চাননি, পরেও চাননি। মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তির পরে যে সংবিধান রচনা করেছিলেন, সেই সংবিধানের লেখা ছিল বাংলাদেশ সরকার পাকিস্তানের সাকসেশন সরকার বা উত্তরসূরি। পাকিস্তান সেনা বাহিনীর যে সমস্ত বাঙালি অফিসাররা পাকিস্তানে ছিল তাদের সবাইকে বাংলাদেশে ফেরত নিয়ে এসে প্রতিষ্ঠা ও প্রমোশন দেওয়া হয়। অনেককে 2-3টে প্রমোশন দেওয়া হয়েছিল। এর জন্যে মুজিবর মন্ত্রিসভার কোনো সদস্যের সঙ্গে তিনি কোনো আলোচনা করেননি। এমনকি বিপ্লবী সরকারের প্রধান তাজউদ্দিনের প্রচণ্ড আপত্তি সত্ত্বেও তিনি এই কাজটি করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় লক্ষ লক্ষ হিন্দু উদ্বাস্তু হয়ে ভারতে চলে আসে। ওই সময় তাদের সমস্ত সম্পত্তির দখল নেয় মুসলমানরা। উদ্বাস্তুরা বাংলাদেশে ফিরলেও অনেক ক্ষেত্রে কোনো কিছুই ফেরত পায়নি। এ ব্যাপারে মুজিবর কোনো শাসনতান্ত্রিক নির্দেশ দেননি। দখলীকৃত সম্পত্তি ফেরতের ব্যাপারে বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসনিক পদে বসে বাঙালিত্বের সাধনা না করে মুজিবুর রহমান সাধনা করেছিলেন ইসলামের। বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসনিক পদে বসে বাঙালিত্বের সাধনা না করে মুজিবুর রহমান সাধনা করেছিলেন ইসলামের। বাংলাদেশের ইসলামীকরণে সহযোগিতা করেন প্রত্যক্ষভাবে। আরব দুনিয়ার ধনী দেশগুলো থেকে কোটি কোটি টাকা আসার পথ প্রস্তুত করে উগ্র ইসলামপন্থীদের হাত শক্ত করেছেন। সেই ইসলামপন্থী ও পাকিস্তানপন্থী মৌলবাদীদের হাতেই তিনি খুন হন। তার দল সুদীর্ঘকাল আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল। অনেক পরে মুজিবরের কন্যা হাসিনা ক্ষমতায় আসেন। ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছেন, তাই তার শাসনকালে বাংলাদেশের আর্থিক উন্নয়ন হয়েছে যথেষ্ট। কিন্তু ভুল তিনি করেছেন তা হল
উগ্রপন্থী ইসলামবাদীদের সঙ্গে সমঝোতা অনেক ক্ষেত্রে সাহায্য করেছেন তাদের বেড়ে উঠতে। এর পরিণতিতেই তার এই ক্ষমতাচ্যুতি এবং দেশ থেকে পলায়ন। বাংলাদেশের হাসিনা সরকারের সঙ্গে ভারতের এনডিএ সরকারের যে সুসম্পর্ক ভারতের, বাংলাদেশের ও বিশ্ব রাজনীতির কিছু খেলোয়াড়ের তা না পছন্দ। যদিও এদের এদের এনডিএ সরকারকে ক্ষমতাচ্যুত করার অপচেষ্টা ব্যর্থ হয়েছে বারে বারে, তাই পূর্ব ভারতকে ব্যতিব্যস্ত করার জন্য বাংলাদেশকে অশান্ত করার প্রয়োজন হয় তাদের। হাসিনার বিরুদ্ধেও বাংলাদেশের অনেক মানুষ ক্ষুব্ধ ছিল নানা কারণে। সেই ক্ষোভকে কাজে লাগিয়ে কিছু অপশক্তি বাংলাদেশের হাসিনা সরকারের বিরুদ্ধে পরিকল্পনা মাফিক বিক্ষোভ তৈরি করে। এই শক্তিগুলি হলো বাংলাদেশের ভেতরের কট্টর উগ্রপন্থী বিভিন্ন ইসলামিক সংগঠন, আমেরিকার ডিপ স্টেট যারা পৃথিবীর বহু দেশে রেজিম পরিবর্তন করেছে। 2011-র পর থেকে আমেরিকা পরপর টিউনিশিয়া, বাহরাইন, মিশর, লিবিয়া, ইরাক এবং সাম্প্রতিককালে বাংলাদেশ এবং সিরিয়ায় রেজিম পরিবর্তন করিয়েছে। আমেরিকা সমগ্র পৃথিবীতে গণতন্ত্রের ধ্বজাধারী হিসেবে নিজেদের স্বার্থে স্বৈরতান্ত্রিক শাসকদেরই ক্ষমতায় রেখেছে। কিন্তু তারা আমেরিকায় পদলে কিন্তু যারা আমেরিকার পদলেহন করতো না সেসব সরকারকে পরিবর্তন করেছে। কোথাও গণতান্ত্রিক সরকার গঠন করাতেও সফল হয়নি আমেরিকা, বরং সেই দেশগুলোতে আরও অশান্ত, আরও খারাপ করেছে আমেরিকা। এই আমেরিকার মনে হলো বাংলাদেশের চট্টগ্রামের দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপটি তার প্রয়োজন ছিল নিজ সাম্রাজ্যের স্বার্থে। এখানে তার সামরিক অবস্থান থেকে ভারত, চীন এবং সমগ্র দক্ষিণ এশিয়ার উপর খবরদারি করা যাবে। হাসিনা এই দ্বীপ আমেরিকাকে ছাড়তে রাজি হয়নি বলেই আমেরিকা ডিপ স্টেট ও বাইডেন প্রশাসন প্রচণ্ড রাগ হাসিনার উপর। পাকিস্তান 1971 সালে বাংলাদেশের বাংলাদেশ পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন হয়েছে। এই দুঃখ অপমান পাকিস্তান আজও ভুলতে পারেনি। বাংলাদেশের ইসলামপন্থী উগ্রপন্থী মাত্রই পাকিস্তানপন্থী সবাই ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। 1975 সালে তাদেরই সাহায্যে মুজিবরের খুনিরা সাফল্য লাভ করেছিল। 2024-এর আগস্টেও জনগণের বিক্ষোভকে সামনে রেখে এই উগ্রবাদী ইসলামপন্থীরার একই উদ্দেশ্য সাধিত করেছে। পাকিস্তানি ও আমেরিকান ডিপ স্টেটের সাহায্যে হাসিনাকে খুন করা ছিল তার মূল উদ্দেশ্য। ভারত সরকারের কারণে তাদের সেই আশা ফলপ্রসূ হয়নি। হাসিনার এই উৎখাত ভারতের কিছু রাজনৈতিক শক্তি কলকাঠে নেড়েছিল পেছন থেকে, যেমন সোনিয়া গান্ধী, তার পুত্র উচ্চাকাঙ্ক্ষী ক্ষমতালাভী রাহুল। তা এই মাতাপুত্র আমেরিকান ডিপ স্টেটের প্রধান ব্যক্তি তথা জর্জ সোরসের অন্যতম সহযোগী। এই জর্জ সোরস আমেরিকার এক অস্ত্র ব্যবসায়ী। তার কাজ বিভিন্ন দেশে তার নিজের অপছন্দের সরকারকে উৎখাত করা ব্যক্তিগত অস্ত্র ব্যবসায়ের স্বার্থে। এটা প্রকাশিত সত্য যে অস্ত্র তৈরি এবং তা বিদেশে বিক্রি আমেরিকার ব্যবসায়ের প্রধান অন্যতম কাজ। এরা এক নম্বর অস্ত্র ব্যবসায়ী। বাংলাদেশকে অশান্ত করতে পারলে ভারতও অশান্ত হবে, এই আশায় সোনিয়া রাহুলদের অবস্থান বাংলাদেশের হাসিনার বিরুদ্ধে। মাতাপুত্র হাত মিলিয়েছেন জর্জ সোরস ও পাকিস্তানদের সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্তে। সোনিয়ার ধ্যানজ্ঞান পুত্র রাহুলকে ভারতের প্রধানমন্ত্রীর গদিতে বসানো। সবার জানা উচিত নেহেরু গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতের প্রধানমন্ত্রী হননি। 1947 সালে কংগ্রেসের প্রায় সবাই চেয়েছিল প্যাটেলকে প্রধানমন্ত্রী করতে, তারা কেউ নেহেরুর পক্ষে ভোট দেয়নি। ব্রিটিশের ইচ্ছায় গান্ধী নেহেরুকে প্রধানমন্ত্রী চেয়ারে বসান। সেই থেকে নেহেরু পরিবার, গান্ধী পরিবার, বংশ পরম্পরায় ইন্দিরা, রাজীব হয়েছেন দেশের প্রধানমন্ত্রী। সোনিয়া মনে করেন ভারতের প্রধানমন্ত্রী চেয়ার তাদের পরিবারের জন্যই সংরক্ষিত। এক চাওয়ালা প্রধানমন্ত্রী হয়েছে ভারতের, এটা তাদের অসহ্য। ইউনূস নিজের যোগ্যতায় নোবেল পায়নি, জেনে রাখা ভালো ইউনূস অমর্ত্য সেন, বিনায়ক বন্দ্যোপাধ্যায় আসলে পশ্চিমা শক্তির দালাল। তথাকথিত নোবেল দিয়ে মানুষের কাছে জনপ্রিয় করে তোলার চেষ্টা হয়েছে যাতে তারা দালালি ভালোভাবে করতে পারে, যাতে জনপ্রিয় হয়, জনগণকে ঠকাতে পারে তাদের স্বার্থে। এরা যে কি চিজ তা বর্তমানে অধিকাংশ মানুষের কাছে পরিষ্কার। ইউনূস এখন বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধান উপদেষ্টা। ব্যবহার করা হচ্ছে ইউনূস 1971-এ ছিল পাকিস্তানপন্থী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী। তার প্রধান শক্তি পাকিস্তান ও বাংলাদেশ আমেরিকার ডিপ স্টেট। ইউনূসপন্থীদের ঘোষণা তারা কলকাতা দখল করবে, শিলিগুড়ি করিডোর দখল করে
ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্ব অংশ বিচ্ছিন্ন করে নেবে। তাদের অঘোষিত মনোভাব ভারতের সংলগ্ন অঞ্চলকে নতুন করে লক্ষ লক্ষ উগ্রপন্থী রোহিঙ্গাদের ঢুকিয়ে এই সব জায়গায় দখল নেবে বিনা যুদ্ধে। অবশ্য এই প্রকল্পকে 1977-এর পর থেকে ক্ষমতাসীন বামপন্থী দল পরবর্তীকালে পশ্চিমবাংলার বর্তমান মামাটি মানুষের সরকার সাহায্য করে চলেছে। কেন্দ্রীয় সরকার সীমান্তে বেড়া দেওয়া ও চেকপোস্ট তৈরির জন্য বাজার দরে জমি কিনতে পশ্চিমবঙ্গের সরকারকে সাহায্য চাইলেও তা মেলেনি। ফলে ভারত বাংলাদেশ সীমান্তের অনেক জায়গা সুরক্ষিত নয়। যেমন ধরুন, কেন্দ্র কোনো রেল বা জাতীয় সড়ক বা বিমানবন্দর, জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল তৈরির জন্য প্রয়োজনীয় জমি বাজার দামে কিনে নেবে, এই কথা দেওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকার কোনো সহযোগিতা করে না। এ কাজে রাজ্য সরকার সহযোগিত থাকে না। পশ্চিমবঙ্গ সরকার তা কখনো সাহায্য করেনি। সরকারের সহযোগিতার জন্য পশ্চিমবঙ্গের সীমান্তে প্রায় 500 কিলোমিটার বেড়া দেওয়া যায়নি। অনুপ্রবেশ ঘটেই চলেছে বিরামীনভাবে। জন্মের প্রশংসাপত্র, রেশন কার্ড, বাসস্থানের প্রশংসাপত্র দেয় রাজ্য সরকার। এর উপর নির্ভর করে আধার, প্যান কার্ড এবং পাসপোর্ট তৈরি হয়। পুলিশ ভেরিফিকেশন করে রাজ্য পুলিশ। প্রকৃত সত্যকে গোপন রেখে এক শ্রেণীর রাজ্য সরকারি কর্মচারী ক্ষমতাসীন দলের নেতাদের সহযোগিতায় 3-4 কোটি অবৈধ অনুপ্রবেশকারী ভারতের নাগরিক বানানো হয়েছে নিজেদের ভোট ব্যাংকের স্বার্থে। বাংলাদেশের সন্ত্রাসবাদীদের আশা ছিল তারা ভারতের একটা অংশ, বড় অংশ দখল করবে। ওদের দুর্ভাগ্য, বাংলা ব্রহ্মদেশের আরাকান অঞ্চল থেকে আরাকান সেনাবাহিনী এগিয়ে এসে নিঃশ্বাস ফেলছে বাংলাদেশের ঘাড়ের উপর। ইউনুসের উপর আমেরিকার প্রভাব দেখেও চীনও পিছিয়ে গেছে। আরব দেশ থেকে বাংলাদেশি উগ্রপন্থীরা প্রিয় পাকিস্তান বর্তমানে 3 টুকরো হওয়ার মুখে। বাংলাদেশও কিছু ভূখণ্ড হারাতে চলেছে আরাকান বাহিনীর কাছে। ভারতের চিকেন নেক শিলিগুড়ি করিডোরের দিকে লোভ করতে গিয়ে পুরো চট্টগ্রাম বাংলাদেশের হাতের বাইরে যেতে চলেছে। ওদিকে পাকিস্তান সেনাবাহিনীর একদিকে বালুচ মুক্তি বাহিনী, অন্যদিকে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে। আমি এইটা এটা 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 লিখেছি, অর্থাৎ এবার আমি একটা জিনিস আবার কনক্লুড করি। বাংলাদেশে কিন্তু দ্বিতীয় দ্বিতীয় মুক্তি সংগ্রামের পথ প্রশস্ত হচ্ছে। সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স ওয়ার, দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হচ্ছে। যত কিছু পাপ করেছে মুজিবরের সময় থেকে, যত ভুল হয়েছে, সেগুলো কিছু কারেকশন হবে এবারে। আমি এই বলে শেষ করছি। শুভরাত্রি। আমি 10টার সময় আসছি ওই ইউটিউব লাইভে অন দ্য বুক ডিকোডিং। কোনো প্রশ্ন কিছু নেই, কেউ কোনো ভিউয়ারও নেই বোধহয়। এনিওয়ে, আমি আমার বক্তব্য রেখে দিলাম। এটা যাদের মনে হবে, শোনার ইচ্ছে হবে, শুনে নেবেন। শুভরাত্রি।